আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা যুদ্ধবন্ধে সম্মত ইসরায়েল, অস্ত্র সমর্পণ করবেন না ফিলিস্তিনি গোষ্ঠী। আবারও শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সামরিক সংঘাত। কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ইরানের আকাশে দাপট দেখাচ্ছে রাশিয়ার সরবরাহ করা যুদ্ধবিমান। হিজবুল্লাহ কখনো অস্ত্র নামাবে না, হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি। এবার বিস্তারিত খবর। গাজা যুদ্ধবন্ধে সম্মত ইসরায়েল, অস্ত্র সমর্পণ করবেন না ফিলিস্তিনি গোষ্ঠী। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার 29 সেপ্টেম্বর গাজা যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত 20 দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে 72 ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন, তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে, আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এছাড়া সুড়ঙ্গ সহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে 8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প হুমকি দিয়েছেন আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলে কাজ করবে, যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। হামাস যদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েল গাজায় হামলা তীব্রতা বাড়াবে। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে এখনও আনুষ্ঠানিক জবাব দেয়নি হামাস। সশস্ত্র এই গোষ্ঠীর এক উচ্চপদস্থ নেতা সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পাননি। প্রস্তাবটি পেলেই এটি পর্যালোচনা করা হবে। তিনি জানিয়েছেন, গাজায় হত্যাযোগ্য বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে তারা রাজি। তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। তিনি বলেছেন, যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপোষহীন। তিনি আরও বলেছেন, অস্ত্রের বিষয়টি নিয়ে তখনই আলোচনা করা যাবে যখন এমন একটি কাঠামো তৈরি হবে যেটি নিশ্চয়তা দেবে 1767 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। সূত্র বিবিসি। কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 29 সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহু যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই কাতারের প্রধানমন্ত্রীর কাছে এই ফোন কলটি যায়। আলোচনা সম্পর্কে অবগত আরও একটি সূত্র জানিয়েছে, একটি কাতারি টেকনিক্যাল টিমও সে সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিল। ইসরায়েলি একটি সূত্র জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে 9 সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয়। ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের 5 জন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের 5 নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ইরানের আকাশে দাপট দেখাচ্ছে রাশিয়ার সরবরাহ করা যুদ্ধবিমান। ইরানের বিমান বাহিনী রুশ নির্মিত যুদ্ধবিমান গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই তেহরানের আকাশে একটি মিগ-29 যুদ্ধবিমানের দাপট দেখানো ভিডিও প্রকাশিত হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পরে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। নিউজউইকের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার একটি আন-124 ভারী কার্গো বিমান সাইবেরিয়ার ইরকুটস্ক থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই স্থানটি সু-30 SM-2 ফাইটার এবং ইয়াক-130 প্রশিক্ষণ জেট তৈরির জন্য
জন্য পরিচিত। এই ঘটনার সাথে যুদ্ধবিমান সরবরাহের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাগুলি অঞ্চলে আরেকটি সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানের আকাশে উন্নত রুশ বিমানের উপস্থিতি ইসরায়েলের সাথে সংঘাতের পর দেশটির বিমান শক্তি পুনর্গঠনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। জুনের সংঘর্ষের সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং হামলার সক্ষমতা ব্যাপকভাবে লক্ষ্যবস্তু হয়েছিল এবং দুর্বল হয়ে পড়েছিল। ফলে রুশ যুদ্ধবিমান দিয়ে ইরান তার বহরকে শক্তিশালী করলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পাল্টে দিতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান তার প্রতিদ্বন্দ্বীদের কাছে তার প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার এবং শক্তি প্রদর্শনের জন্য মস্কোর উপর তার নির্ভরতা তুলে ধরেছে। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেবন্দ বলেছেন, একবার এই ব্যবস্থাগুলি সম্পূর্ণরূপে কার্যকর হলে আমাদের শত্রুরা শক্তির ভাষা বুঝতে পারবে। সূত্র নিউজ ট্রিবিউন। আবারও শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সামরিক সংঘাত। ইরান ক্রমশ আপোষহীন হয়ে উঠছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিনীদের সাথে কোনো সমঝোতা করবে না ইরান। এদিকে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানোর মঞ্চ জাতিসংঘে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি যে কিনা ইরানে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিল। ট্রাম্প জানান, একটি নয়, দুটি নয়, পুরো 14টি বাংকার বাস্টার বোমা মার্কিন বিমান বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলেছিল। হামলার দাবি, ইরান বলছে ধ্বংস অসম্ভব। 22 জুন মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে বলে জানা যায়। হামলার ঠিক পরই ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়েছে। এমনকি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও মার্কিন শাসক একই দাবি করেন। তবে এ প্রসঙ্গে ইরানের বার্তা সম্পূর্ণ ভিন্ন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লিরজানি সম্প্রতি বলেছেন, আমাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যাবে না। একবার প্রযুক্তি আবিষ্কৃত হলে তা কেড়ে নেওয়া যায় না। এটি যে কোনো সময় পুনর্নির্মাণ সম্ভব। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। আপোষের প্রশ্নে ইরানের অনমনীয়তা। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেছিলেন ট্রাম্প। সেই সতর্কবার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সাথে হয় আপোষ করে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে হোয়াইট হাউস। এবার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরেও একই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মার্কিন শাসকের সতর্কবাণীর বিরুদ্ধে আলী লিরজানির পরিষ্কার বার্তা, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমিয়ে আনতে মার্কিনীরা আমাদের প্রস্তাব দিচ্ছে। তারা চায় আমাদের মিসাইলের হামলার ক্ষমতা 300 কিলোমিটারে নামিয়ে আনতে, কিন্তু তাদের এই প্রস্তাবে আমরা সায় দিইনি। ইরানের এই আপোষহীন বার্তার পর মার্কিন প্রশাসন কি আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে? যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলার বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া না গেলেও শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি বারবার দাবি করছে তাদের সামরিক বাহিনী এখন পূর্বের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। হিজবুল্লাহ কখনো অস্ত্র নামাবে না, হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম শহীদ সাইয়দ নাসরাল্লাহ ও সাইয়দ হাশিম সাফিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে টেলিভিশনে দেওয়া ভাষণে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, সংগঠন কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে না এবং তাদের অস্ত্র কখনো জমা হবে না। তিনি পুনর্ব্যক্ত করেছেন হিজবুল্লাহর অটল সংকল্প ও প্রতিরোধের অদম্য শক্তি। কাসিম বলেন, হিজবুল্লাহর পথ শহীদ নাসরাল্লাহর চিন্তা, আত্মা ও রক্তে নির্মিত। এটি এক বিজয়ী প্রতিরোধের প্রতীক, যা শুধু লেবাননে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমান সংঘর্ষ বিশ্বযুদ্ধের মতো আকার ধারণ করেছে, যেখানে ইসরায়েল ও তার সীমাহীন সমর্থকরা প্রতিরোধকে শেষ করার চেষ্টা করছে। তবে হিজবুল্লাহ পশ্চাৎপদ হবে না। মহাসচিব উল্লেখ করেছেন, সংগঠন তাদের যুদ্ধক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং রাজনৈতিক ও সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তিনি আমেরিকার হস্তক্ষেপ ও লেবাননের সেনাবাহিনীকে ইসরায়েলের মোকাবেলায় নিরস্ত্রীকরণের পরিকল্পনার বিরোধিতা করেছেন। কাসিম জোর দিয়ে বলেছেন, লেবাননকে শক্তিশালী করতে হবে এবং প্রতিরোধই তার শক্তির ভিত্তি। আগ্রাসী হুমকির সামনে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমরা সংঘর্ষের জন্য প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, কাসিমের এই কঠোর অবস্থান আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে নতুন প্রভাব ফেলবে।